কোনো বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান। জাতীয় সঙ্গীত ইস্যু, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করা হবে না বলছেন ধর্ম উপদেষ্টা। বাজারে চাঁদাবাজি করলে ডিসিদের ব্যবস্থা নিতে বলেছি বলছেন অর্থ উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো সড়কের শাহজাহান খানের চাঁদাবাজি, পকেটে ৬,০০০ কোটি টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোনো বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এছাড়া যথাসময়ে ফিরতে চান দেশে। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালত এই বিষয়ে ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা। গত ১৬ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। 1-11 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ 5টি মামলায় দেওয়া হয় সাজা। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে রহমান কবে তাকে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে। আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে চান তারেক রহমান। তিনি বলেন, তারেক রহমানের পাসপোর্ট নবায়ন করতে দেয়নি শেখ হাসিনা। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলো তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন, আর যেগুলোর রায় হয়নি সেগুলোর বিষয়ে আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা রায় হয়েছে সেগুলোতে তিনি আপিল করতে পারেননি, কারণ তার আগে থেকেই তিনি লন্ডনে। এখন কোর্টের কাছে মুক্তি চাইতে হলে আগে আত্মসমর্পণ করতে হবে, ফলে তাকে আগে দেশে আসতে হবে। জাতীয় সঙ্গীত ইস্যু, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করা হবে না বলছেন ধর্ম উপদেষ্টা। বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবেন না অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে তিনি কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা একটি বিতর্কিত ইস্যু, এটি বিতর্ক সৃষ্টির চেষ্টা। প্রধান উপদেষ্টা বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছুতে আমরা হাত দেব না। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা জঙ্গিবাদে যুক্ত নয়, বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে তা প্রমাণিত, বরং তারা জাতীয় দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদ্রাসা শিক্ষার্থীরা, তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে, দেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে হবে। তিনি আরো বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। বাজারে চাঁদাবাজি করলে ডিসিদের ব্যবস্থা নিতে বলেছি বলছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজার কারসাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসকদের বলেছি, বাজারে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অর্থ উপদেষ্টা বলেন, আস্তে আস্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ আসবে। বাজারে পণ্যের দাম একেবারে যে কমেনি তা কিন্তু নয়। আমরা চেষ্টা করছি কৃষকরা যাতে ন্যায্য মূল্যটা পায়, এজন্য আমরা কাজ করে যাচ্ছি। ভোক্তার ডিজেকে বাজার মনিটর করতে বলেছি, যাতে করে বাজার মূল্য নিয়ন্ত্রণে আনা যায়। যদিও সে এখন নেই, খুব শিগগিরই ভালো লোক আসবে এখানে। বাজারে চাঁদাবাজি করলে ডিসিরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা নিয়ে কাজ করছে। দুর্নীতিবাজদের বিষয়ে তারা বিভিন্ন ইনভেস্টিগেশন করবে, এরপর কোর্টে যাবে, সেখান থেকে একটা ব্যবস্থা নেওয়া হবে। তবে দুর্নীতিবাজ সবাইকে ধরা হবে। দুর্নীতি করে যারা অর্থ পাচার করেছে এবং যারা দুর্নীতি করে অর্থ বানিয়েছে তাদের বিষয়ে এনবিআর ব্যবস্থা নেবে। বাকিগুলো মানি লন্ডারিং আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না এমন প্রশ্নের জবাবে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, শর্ট করে নৌকা একেবারে নাড়াই দিয়েন না, তাহলে আপনারাও পড়ে যাবেন, আমরাও পড়ে যাব। আস্তে আস্তে করে আমরা নির্দেশ দিয়েছি, সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে। সড়কে শাহজাহান খানের চাঁদাবাজি, পকেটে ৬,০০০ কোটি টাকা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ছত্রছায়ায় গত 4 বছরে বাণিজ্যিক যানবাহন থেকে ৬,০০০ কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে। সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে। অভিযোগ আছে, সড়কের চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। ফেডারেশনের অন্তর্ভুক্ত 249 শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে। এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে। ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন। তার ছিল মাস্তান বাহিনী। এ বাহিনীর কাছে বছরের
বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলে বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। এর নেপথ্যে ছিলেন এই শাহজাহান খান। সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান থেকে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি। এদিকে নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী 2008 সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল 6,85,000 টাকা, যা 2024 সালে হয়েছে 2,21,00,000 টাকা। এ সময় তার আয় বেড়েছে প্রায় 32 গুণ। পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ খোকন বলেন, সড়ক পরিবহন আইনে রাস্তা থেকে চাঁদা উঠানোর কোনো বিধান নেই। এরপরও পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন শাহজাহান খান। বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে 5 ভাগের 1 ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে। এই ফেডারেশনের সবকিছু চলেছে শাহজাহান খানের ইশারা। 2009 থেকে 2020 সাল পর্যন্ত পরিবহন সেক্টরে 12,000 কোটি টাকা চাঁদাবাজি করেছে শাহজাহান খানের লোকজন। তিনি আরো বলেন, শাহজাহান খান ও সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে পরিবহনের চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন। চাঁদাবাজির আয়ে পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের নামে তারা বিপুল পরিমাণ নগদ অর্থ সম্পদ করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, অনতিবিলম্বে তদন্ত করে এসব অবৈধ সম্পত্তি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক। সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পরপরই পরিবহন খাতে অপ্রতিরোধ হয়ে ওঠেন নেতা শাহজাহান খান। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত পরিবহন খাতে একছত্র প্রভাব ছিল তার। 2009 সাল থেকে সড়কে বিক্ষিপ্ত আকারে নানা অঙ্কের চাঁদা তোলা হতো। করোনাকালে সরকার লকডাউন ঘোষণা করলে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে 2020 সালে 1 জুন থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে 2020 সালে জুন, জুলাই ও আগস্ট এই 3 মাস সড়কে চাঁদা তোলা বন্ধ ছিল। এ সময় চাঁদা তোলার নতুন ফোন দিয়ে প্রণয়ন করা হয় সড়ক পরিবহন সংগঠন পরিচালনা ব্যয় বা সার্ভিস চার্জ সংক্রান্ত নির্দেশিকা প্রণয়নের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। নির্দেশিকার 41টি ধারায় সড়কে চাঁদাবাজিকে দেওয়া হয় প্রাতিষ্ঠানিক রূপ। নির্দেশিকায় ঢাকা মহানগর এলাকা ও শহরতলিতে কে কোথায় চাঁদা তুলবে, আন্তঃজেলা চলা যানবাহন ঢাকার কোন স্পটে কারা চাঁদা তুলবে তা নির্ধারণ করে দেওয়া হয়। মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নগুলো চাঁদা তোলার বিষয়ে বিস্তারিত বলা হয়েছে নির্দেশিকা অনুযায়ী প্রতিদিন একটি বাণিজ্যিক যানবাহন থেকে একবার 50 টাকা হারে চাঁদা তোলার কথা, কিন্তু বাস্তবে একদিনে 15 থেকে 20 চাঁদা দিতে হচ্ছে এসব যানবাহনকে। বিআরটিএ সূত্রে জানা গেছে, 2024 সালে জুন পর্যন্ত দেশে নিবন্ধিত বাণিজ্যিক যানবাহনের সংখ্যা 8,57,753টি। এসব যানবাহন থেকে তিনি একবার করে 50 টাকা হারে চাঁদা তোলা হলেও এর পরিমাণ দাঁড়ায় 4,28,87,650 টাকা। এই হিসাবে নির্দেশিকা প্রণয়নের পর 2020 সালে 10 সেপ্টেম্বর থেকে 2024 সালের 31 জুলাই পর্যন্ত শুধু বিআরটিএ নিবন্ধিত বাণিজ্যিক যানবাহন থেকে 6,94,33,50,650 টাকা চাঁদা তোলা হয়েছে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক সাইফুল আলম বলেন, 2009 সালের পর থেকে শাহজাহান খানের নামে পরিবহন খাতে ব্যাপক চাঁদাবাজি শুরু হয়। টার্মিনাল সহ বিভিন্ন স্থানে পরিবহনের লোকের বাইরে তার লোকেরা রাজনৈতিক প্রভাবে চাঁদাবাজি করেছেন। তিনি বলেন, বাস মালিকদের নানাভাবে জিম্মি করে রাখতেন শাহজাহান খান। তার জন্য সড়কে চাঁদাবাজি কোনোভাবেই ঠেকানো যায়নি। কিছু অসাধু বাস মালিক নেতার সঙ্গে আতাত করে পরিবহন খাতকে নাজেহাল করেছেন তিনি। অনেক মালিক তার কাছে জিম্মি হয়ে পড়েছেন। পরিবহন শ্রমিক ফেডারেশনকে তার ইচ্ছে মতো ব্যবহার করেছেন। সূত্র বলছে, 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা অনুযায়ী শাহজাহান খানের বার্ষিক আয় ছিল 6,85,000 টাকা। 2024 সালে 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দেওয়া হলফনামায় তিনি আয় দেখিয়েছেন 2,21,00,000 টাকা। অর্থাৎ তার আয় বেড়ে প্রায় 32 গুণ হয়েছে। 2008 সালে শাহজাহান খানের অস্থাবর সম্পদ ছিল প্রায় 57 লাখ টাকা। এখন তা দাঁড়িয়েছে 2,85,00,000 টাকায়। অর্থাৎ তার অস্থাবর সম্পদ বেড়েছে 5 গুণ। মাদারীপুর 2 আসন থেকে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন শাহজাহান খান। একই আসন থেকে তিনি পরের নির্বাচনগুলোতে প্রার্থী হন। জানা যায়, শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক কনস্ট্রাকশন, সার্বিক শিপিং লাইন চট্টগ্রাম, সার্বিক ফুড ভিলেজ সবকিছুই তার পরিবারের সদস্যদের নামে। বিশেষ করে ঢাকা মাদারীপুর রুটের সার্বিক পরিবহন কোম্পানিতে একক আধিপত্য তার। এই পরিবহনের ব্যানারে 200টির বেশি গাড়ি চলাচল করত। এ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক করেছিলেন তার ছেলেকে। শাহজাহান খানকে অনেকেই বলে থাকেন পরিবহন শ্রমিকদের গডফাদার। অভিযোগ রয়েছে, সারা দেশে শ্রমিকদের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক ছিলেন এই শ্রমিক নেতা। বিএনপির আদালত দমাতে গণপরিবহনের ধর্মঘট। বিগত সময়ে বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচলে। এসব পরিবহন ধর্মঘটের জন্য ক্ষমতাসীনদের দায়ী করা বিএনপি। ওই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলেছেন, তাদের সমাবেশগুলোতে ব্যাপক লোক সমাগম হচ্ছে, আর এই লোক সমাগম ঠেকাতে সরকার গণপরিবহনকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সূত্র জানায়, মূলত সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে কখনো পূর্ব ঘোষণা ছাড়াই, আবার কখনো নানা অজুহাতে ধর্মঘটের ডাক
ডাক দিয়ে গণপরিবহন চলাচল বন্ধের নেপথ্যে ছিলেন শাহজাহান খান। পরিবহন ধর্মঘটের কারণে প্রত্যন্ত অঞ্চল থেকে আন্দোলনে যোগ দিতে আসতে পারেনি অনেক নেতাকর্মী। এতে সাধারণ মানুষও চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে দেশের বাইরে থেকে এসে বিমানবন্দরে আটকে গেছেন। চিকিৎসার জন্য অনেকে দূর দূরান্তে যেতে পারেনি। তবে সরকারের বাহবা পেয়েছেন শাহজাহান খান। সরকারের কাছ থেকে বাগিয়ে নিয়েছেন সুযোগ সুবিধা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।